Welcome to Bodhi Foundation, a place for online and offline solutions for CBSE, ICSE and ISC students. Class 9, Chapter 3. Okay. তো কি বলছে? That is, in previous chapter we have studied that a force is necessary to make a body move. বলছে কোনো একটা অবজেক্টকে যদি আমরা মুভ করাতে চাই তারপর একটা ফোর্স লাগে। একদম ঠিক কথা না? কোনো একটা অবজেক্টকে যদি মুভ করতে হয় তাহলে একটা ফোর্স লাগে, ঠিক কথা। Force is necessary to make a body move. That is, a force is necessary to produce motion. Motion produce করতে গেলে একটা force লাগে. Now, if we drop a piece of stone from some height, মানে ধরে নাও, কত সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, বলছে যে কোনো একটা হাইট থেকে কোনো একটা অবজেক্টকে পিস অফ স্টোনকে আমি ফেলে দিলাম। Now, if we drop a piece of stone from some height, the stone falls down towards the earth. ঠিক কথা। আর্থের ওপরে এরকম একটা টাওয়ার থেকে যদি আমরা কোনো একটা স্টোনকে ফেলে দিই তাহলে সে নিচের দিকে মোশনে আসতে থাকে, falls down towards the earth. Since the stone start moving downwards, it is in motion, therefore a force must be acting on it. তো এই যখন ওপর থেকে নিচে আসছে, এই অবজেক্টটা যখন ওপর থেকে নিচে আসছে তবে নিশ্চয়ই কোনো ফোর্সের মধ্যে কাজ করছে। This force is due to the attraction between earth and the stone. তাহলে এটা হচ্ছে কার? আর্থ, এই আর্থের সারফেস, আর্থ আর স্টোনের মধ্যে একটা ফোর্স কাজ করছে, যেই ফোর্সটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ অর গ্র্যাভিটি। তাহলে কি হলো? এই যে আর্থ আর অবজেক্টের মধ্যে যে কাজ করা ফোর্স, এই ফোর্সটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি। ওকে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স আর গ্র্যাভিটি সেম, আপাতত তাই। Thus, a stone dropped from a height falls towards the earth because the earth exerts a force of attraction called gravity on the stone and pulls it down. তাহলে ওপর থেকে যখন অবজেক্ট নিচে পড়ছে তাহলে আর্থের গ্র্যাভিটির জন্য, আর্থের অ্যাট্রাকশনের জন্য স্টোনটাকে আর্থ পুল করছে আর এই জন্যে স্টোনটা নিচের দিকে পড়ছে। ওকে, নেক্সট কি আসছে? এবার এখানে বলেছে নিউটনের সেই বিখ্যাত সেই যেটা ইনভেনশন, যে আইজ্যাক নিউটন ওয়াজ সিটিং ইন দ্য গার্ডেন আন্ডার অ্যাপেল ট্রি, সেই অ্যাপেলটা পড়লো যখন সেটা সে বুঝতে পারলো। অ্যান্ড এখানে বলেছে নিউটন সেড দ্যাট অ্যান অ্যাপেল ফলস ডাউন বিকজ অফ দ্য আর্থ এক্সার্টস অ্যান্ড ফোর্স অফ অ্যাট্রাকশন। নো ডাউট নিউটনই বলেছিল, তার আগে অনেকেই অ্যারিস্টটল থেকে শুরু করে অনেকেই এই গ্র্যাভিটি সম্বন্ধে বলেছিল। তোমাদের একটা মিসকনসেপশন থাকে যে নিউটনই গ্র্যাভিটিটা ইনভেন্ট করেছিল। কেন ইনভেন্ট করতে গেল সেই জন্য পড়তে হচ্ছে, তাই না? বাট নট দ্যাট, নিউটন ছাড়াও আরও অনেকেই থিওরি দিয়েছিল, এটা ক্লাস 11 আরও ভালো করে আছে। রেইন ফলস ডাউন ফ্রম স্কাই টু আর্থ ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আর্থের ওপরে এয়ার আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওপর থেকে রেইন পড়ছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নদী চলছে। অল দ্য ফেনোমেনা আর হ্যাপেনিং ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, নাও কি আছে নেক্সট? In fact, the earth attracts or pulls all the object towards its center. সমস্ত অবজেক্টকে, এটা যদি আর্থের সারফেস হয়, আর্থের সারফেস এর ওপর দিকে যে কোনো সমস্ত অবজেক্টকে ওর নিজের দিকে টানছে। ছোট ছোট ধুলো, বালি, এয়ার মলিকিউল যা আছে সব কিছুকে ওপর থেকে নিচের দিকে টানছে। So, the force with which the earth pulls object towards its center is called gravitational force. আবার এই কথাটা একই কথা বলে দিয়েছে, এখানে বিভিন্ন জায়গায় তোমরা একই কথা 2-4 বার পাবে। ওকে, নেক্সট, gravitational force of earth
or gravity is responsible for holding the atmosphere, যেটা বললাম এখন অ্যাটমসফিয়ারটা ধরে রয়েছে, রেইনফল হচ্ছে এটসেট্রা এটসেট্রা, সব ফেনোমেনা এখানে দেওয়া আছে। নেক্সট জায়গায় আমরা চলে আসি, এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্টস এভরি আদার অবজেক্ট। এতক্ষণ তো আর্থের কথা হলো, আর্থের অবজেক্ট উপরে থাকবে যেটা সবাইকে আর্থ নিজের দিকে টানছে। এবার একটু এলাবোরেটলি অন্য কথা বলতে চাইছে, কি বলছে, বলছে যে এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্টস আদার অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্ট ইউনিভার্সে আদার্স একটা অবজেক্ট প্রত্যেককে টানছে। ওকে, সো কি বলছে এখানে, when we drop an object it falls towards the earth, this means that earth attracts various objects toward the center. Newton said that it is not only earth which attracts other object, in fact every object attracts every other object, প্রত্যেকটা অবজেক্টকে টানছে। According to Newton, every object in this universe attracts every other object at a certain force. প্রত্যেকটা অবজেক্ট এ বি সি ডি যেখানে যেখানে যত অবজেক্ট আছে সব অবজেক্টগুলো একজন একজনকে টানছে, প্রত্যেককে টানছে। ওকে, জিগজ্যাগ ওয়েতে, হ্যাঁ, বোঝা গেল? তাহলে এভরি অবজেক্ট অ্যাট্রাক্ট এভরি আদার অবজেক্ট। The force with which two objects attracts is called gravitational force or gravity. এতক্ষণ কি জানতাম, আর্থেরটাকে অবভিয়াসলি গ্র্যাভিটেশনাল ফোর্স বলে, আর্থও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট, সো তাই এদিকে গ্র্যাভিটেশনাল ফোর্স বলে। বাট ইন ইউনিভার্স চারিদিকে যত দেখতে পাচ্ছি প্রত্যেকটা অবজেক্টকে টানছে, দিস ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফোর্স অর গ্র্যাভিটি। নেক্সট কি বলছে, if the masses of the object are small then gravitational force between them very small. যদি ছোট ছোট দুটো অবজেক্ট হয় তাহলে ওদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সও খুব কম হবে। বড় বড় অবজেক্ট আর্থের মতো মুনের মতো হলে তখন সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ হবে, দেখা যাবে। ওকে, এখানে অবজেক্ট এক্সাম্পল বলেও দিয়েছে, ফর এক্সাম্পল টু স্টোন লাইং অন দ্য গ্রাউন্ড অ্যাট্রাক্ট ইচ আদার বাট masses are small so force is so small. However one object or body, if however one object or body is very big, having very large mass, then gravitational force become large. তাহলে অবজেক্ট যদি অনেক বড় হয় তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি হবে। ওকে, ফর এক্সাম্পল a stone lying on height and earth attracts each other. আর্থের মতন অত বড় অবজেক্ট হলে তাহলে এই অ্যাট্রাকশন ফোর্সটা আমরা বুঝতে পারবো। The gravitational force or gravity is always the force of attraction between two objects. তাহলে কি বলছে, the gravitational force, এই যতক্ষণ যেটা বললাম গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা দুটো অবজেক্টের মধ্যে সবসময় কাজ করছে ইউনিভার্সের মধ্যে। নেক্সট কি আসছে, নেক্সট আসছে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। হোয়াট ইজ ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন? কি বলছে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনে? বলছে দ্য ইউনিভার্সাল ল of gravitation given by Newton. ওই জন্য নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন এটাকে বলে। Everybody in the universe attract every other body with a force which is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between them. মানে কি? মানে বলছে এই যত তুমি ইউনিভার্সের বডি দেখতে পাচ্ছ, যা যত কিছু ছোট ছোট ধুলো থেকে শুরু করে পার্টিকেল থেকে শুরু করে সব কিছু, এরা প্রত্যেককে টানছে। মানে এটা এ অবজেক্ট, এটা বি অবজেক্ট, এখানে যেটা দেখিয়েছে এ অবজেক্টের মাস m1 আর বি অবজেক্টের মাস m2, না দেখিয়ে দিয়েছে, এ অবজেক্টের মাস m1, বি অবজেক্টের মাস m2। এ অবজেক্ট বি অবজেক্টকে এই দিকে টানছে, বি অবজেক্ট এ অবজেক্টকে এই দিকে টানছে। ওকে, একজন একজনকে অপোজিট দিকে টানছে। এই যে টানাটানির ফোর্স এফ, এটা ডাইরেক্টলি প্রপোর্শনেটেড, কার সঙ্গে প্রপোর্শনেটেড? এদের দুজনের যে মাস m1 আর m2, এই m1 m2র প্রোডাক্ট, m1 আর m2র প্রোডাক্টের সঙ্গে, মানে মাল্টিপ্লিকেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে যদি মাল্টিপ্লিকেশনটা রেইজ করে, মাল্টিপ্লিকেশনের ম্যাগনিটিউড যদি রেইজ করে তাহলে পরে এফ এর ম্যাগনিটিউডও রেইজ করে যাবে। ওকে, সো এটাকে বলে ডাইরেক্টলি প্রপোর্শনেটেড, উইথ দ্য প্রোডাক্ট অফ দেয়ার
masses and কি and inversely এই ফোর্সটাই কিন্তু হচ্ছে এখনো ফোর্স ইনভার্সলি প্রপোর্শনেটেড উইথ দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, শুধু ডিস্টেন্স না কিন্তু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, স্কোয়ার আর এই যে আর এর স্কোয়ারের সঙ্গে ডিস্টেন্স, আর এর সঙ্গে নাতুন, বোঝা গেল? তাহলে কেমনভাবে? ইনভার্সলি, মানে আর যদি বাড়ে, আর যদি রেজ করে, ফোর্স তত কমবে, অনেক বেশি রেটে কমবে। কেন? স্কোয়ারের সঙ্গে যেহেতু, শুধু আর হলে একরকম কথা ছিল, স্কোয়ারের সঙ্গে আছে। সো আর যদি বাড়ে, ওকে, আর যদি বাড়ে এফ তত কমবে। তাহলে এখানে এটা নেক্সট কি বলছে, এটাই এখানে আমাদেরকে বলে দিয়েছে এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2 আর এফ ইজ প্রপোর্শনাল টু 1/r²। এখন প্রপোর্শনালিটির নিয়ম অনুসারে এই বাঁ দিকটাতে যদি এফই থাকে আর ডান দিকটা যদি ভ্যারিয়েবলস পাল্টে যায়, তাহলে আমরা লিখতে পারি দুটোকে একসঙ্গে করে এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2/r²। দুটোকে কম্বাইন করা যায় প্রপোর্শনালিটির রুল অনুসারে, ঠিক আছে? তো সেটা এরা করে দিয়েছে, এইখানে করে দিয়েছে এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2/r²। এইখানটাতে একটা প্রপোর্শনালিটির বদলে যদি ইকুয়াল সাইন নিতে হয়, তাহলে জি নিতে হলো, একটা জি নিতে হলো, মানে এটি একটা কনস্ট্যান্ট লাগে, সেই কনস্ট্যান্টটা আমরা জি নিয়েছি। Where g is constant known as universal gravitational constant. The value of gravitational constant g does not depend on the medium between the two bodies. এই g ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মাথায় রাখতে হবে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউজিসি। ওকে, তো এর ম্যাগনিটিউড না, মানে এর ওঠা নামা কোনো কিছু মিডিয়ামের ওপর ডিপেন্ড করে না, মাসের ওপরও ডিপেন্ড করে না, কারোর ওপর ডিপেন্ড করে না। ইট অলসো ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য বডি, ডিস্টেন্স বিটুইন দেম, কারোর মধ্যেই ডিপেন্ড করে না। ওকে, বুঝা গেল? তাহলে the above formula gives gravitational force of attraction F between two bodies mass m1 m2 which are at distance r from one another. This formula applicable anywhere in the universe, মানে সূর্য চাঁদ যা কিছু আছে সবার মধ্যেই অ্যাট্রাকশন ফোর্স ওই ফর্মুলা দিয়েই চলে। এবার এরা একটা ম্যাথামেটিক্যাল টার্মকে নিয়ে আসছে। কি টার্মকে নিয়ে আসছে? If we double the distance between the bodies, the gravitational force become 1/4. ঠিক, F is equal to কি হলো, g m1 m2/r²। তো এরা যদি ফিক্স থাকে, g m1 m2 যদি ফিক্স থাকে, তাহলে পরে এই r এর স্কোয়ারের সঙ্গে ডিপেন্ড করছে। তাহলে ডিস্টেন্স যদি 2 টাইমস বাড়াই, তাহলে f কি হলো, ইজ ইকুয়াল টু এখানে যা আছে তা তো থাকলোই, 1/4 হয়ে যাবে, এটা আর ডবল হয়ে গেল, তাহলে 2 এর স্কোয়ার কি হবে, 4 হয়ে যাবে, তাহলে 1/4 হয়ে যাবে। বুঝা গেল? নেক্সট এখানে কি আছে? আছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কলস ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল বিকজ ইট অ্যাপ্লিকেবল টু অল বডিজ হ্যাভিং মাস where the body are big or small. এটা একটা খুব কোশ্চেন আছে, why Newton's gravitational law is called universal gravitational law. ওকে, তো এটা কারণ কি? কারণ হচ্ছে এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, তাই ইউনিভার্সাল। ওকে, নেক্সট কি আসছে? নেক্সট আসছে হচ্ছে ইউনিটস অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইউনিট কি? কিছুক্ষণ আগে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হলো, এর আবার ইউনিট আছে। কিরকম ইউনিট? According to universal law of gravitation, the gravitational force F between two bodies m1 and m2 placed at a distance r apart from is given by F. কি বললো এখন এরা? F is equal to g m1 m2/r²। তাহলে এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে ম্যাথামেটিক্সের রুল অনুসারে আমরা কি করলাম, g is equal to বের করে দিলাম, এটা থাকলো এর পাশে ক্রস মাল্টিপ্লিকেশন করলে g is equal to হলো f r² by m1 m2।
এফ আর স্কোয়ার বাই m1 m2। এখন আমাকে কে ডিফাইন করতে হবে, জি এর ভ্যালু বের করতে হবে, ইউনিট বের করতে হবে। তাহলে কি বলছে, নাও দ্য ইউনিট অফ ফোর্স কি, নিউটন, ডিস্টেন্স মিটার স্কোয়ার, নিচে মাস m1 m2, তাই কেজি ইন্টু কেজি, তাহলে হয়ে গেল কেজি স্কোয়ার। হ্যাঁ, কি হবে তাহলে, কেজি স্কোয়ার। তাহলে নিউটন মিটার স্কোয়ার, এই ডিভাইডেডটাকে বলে পার, ডিভাইডেড বাইটাকে আমরা বলি পার, পার কেজি স্কোয়ার। ওকে, দেখো কি লেখা আছে, এই যে নিউটন মিটার স্কোয়ার কিলোগ্রাম স্কোয়ার, এটাকে এই ডিভাইডটাকে এরকম করে দিয়েছে, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবার ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ভ্যালু, if the masses m1 m2 of the two bodies are 1 kg each and distance r between them 1 meter, ভ্যালুটা কি করে বের করবো, ভ্যালুতে কি বলছে, বলছে f is equal to g m1 m2 by r square। তাহলে m1 কে 1 ধরলাম, m2 কে 1 ধরলাম, r কেও 1 ধরলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, f equal to g। এইটাই এখানে বলেছি, if the masses m1 and m2 of two bodies are 1 kg each and the distance r between them is 1 meter, then putting m1 equal to 1 kg, m2 equal to 1 kg, r equal to 1 meter, then f equal to g। ওকে, বোঝা গেল নিশ্চয়ই। নেক্সট কি আসছে, এভাবে করে আমরা ভ্যালুটা কত বের করেছি, g is equal to 6.67 into 10 to the power minus 11, ওই সেই ইউনিটটা নিউটন মিটার স্কোয়ার আর পার কেজি স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য ইউনিট অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট উইথ ইউনিটস, ইউনিট সহ এদের ভ্যালুটা কত বলো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, দ্য গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট g is numerically equal to the force of gravitation which exists between two bodies of unit mass kept at unit distance from each other। ওই ইউনিট মাস মানে কি, এক কেজি করে মাস, ইউনিট ডিস্টেন্স মানে কি 1 মিটার, 1 মিটার। এই করে 1 কেজি দুটো অবজেক্টকে 1 মিটারের মাঝখানে রেখে এদের মধ্যে যে ফোর্সটা আছে সেই ফোর্সটা মেজারমেন্ট করা গেল। মেজারমেন্ট করে কি দেখা গেল, দেখা গেল এদের দুজনের মধ্যে, দুটো যদি 1 কেজির অবজেক্ট হয়, এদের দুজনের মধ্যে ফোর্সটা হচ্ছে গিয়ে 6.67 10 to the power minus 11 নিউটন, ফোর্স ইউনিট হয়ে গেল মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। 10 to the power 11 মানে অনেকটা, ওকে, অনেকটা কম, অনেক কম, অনেক কম। মানে এই 6.67 এর তলে 10-এর পর 1-এর পরে 11টা শূন্য দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে, দেন ইট ইজ পসিবল। নেক্সট, the extremely small value of gravitational constant tells us the force of gravitation between any two ordinary objects will be very 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 weak। খুব অল্প ফোর্স কাজ করছে। ওকে, এরপর এখানে একটা ফাইন জিনিস আছে, ভালো জিনিস আছে একটা, কি বলছে, বলছে ফোর্স অফ গ্র্যাভিটি ইজ ভেক্টর কোয়ান্টিটি। ঠিক কথা, ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স হতে ভেক্টর হবেই না। সো এটা মাথায় রাখতে হবে, ফোর্স অফ গ্র্যাভিটি ইজ ভেক্টর কোয়ান্টিটি। গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন অবজেক্ট অফ স্মল সাইজ অ্যান্ড বিগ সাইজ। কি আর স্মল সাইজ, কি আর বিগ সাইজ হবে, একটা সাপোজ টু বলস 1 কেজি প্লেসড উইথ সেন্টার 1 মিটার, ব্যাপার যেটা কিছুক্ষণ আগে আবার বললো, ওই বলে নিয়ে আবার সেই একই জিনিস প্রুফ করলো যে ফোর্স ইকুয়াল টু 10 to the power minus 11 নিউটন। নেক্সট কি আসছে, নেক্সট কি আসছে, though the various objects on the earth attracts one another constantly, they do not cause any motion because the gravitational force of attraction between them is very small।
বলছে পৃথিবীতে সব অবজেক্ট, প্রচুর অবজেক্ট আছে, সবাই সবাইকে টানাটানি করছে, তাহলে সরছে না কেন? বলছে ভেরি স্মল, ওই অবজেক্ট ওই ফোর্স দিয়ে এই সামান্য ধুলাবালিকেও সরানো সম্ভব না, ভেরি স্মল, সেই জন্য ওরা সরছে না। If however at least one of the body is large like sun or earth, তবেই কিছু কাজের কাজ হবে, আদারওয়াইজ নয়। ওকে, এরপর একটা অঙ্ক আসছে, অঙ্কটা আমরা পরে একটা আলাদা ভিডিওতে অঙ্কগুলো প্রত্যেকটা নিউমেরিক্সকে আমরা করে দেবো। তারপরে কি আসছে 10। আচ্ছা, এখানে একটা অঙ্কটা মানে এখানে অঙ্কটা শুধু জাস্ট আমরা পড়ে নিচ্ছি, দেখে নাও। Calculate the force of gravitation due to earth on ball of 1 kg mass lying on the ground. মানে কি বলছে, মানে হচ্ছে এই হচ্ছে আর্থের উপরে একটা 1 কেজির অবজেক্ট রাখা আছে, এই অবজেক্টটাকে আর্থ কত ফোর্স দিয়ে টানছে। তা আমরা কি জানি, আমরা এখানে একটা ছোট করে অঙ্ক আমরা বলেই দিই একবারে। আমরা কি জানি, আমরা কি জানতাম যে ওয়েট ইকুয়াল টু কি হয়, ওয়েট ইকুয়াল টু যেই ফোর্স দিয়ে আর্থ টানছে, তাই না? আবার ওয়েট ইকুয়াল টু আমরা কি জানি এমজি, তাহলে ওয়েট কত, ওয়েট 1 কেজি, মাসটা কত হলো 1 কেজি মাস ইন্টু জি কত হয় আমরা জানতাম আগের থেকে 9.8, দ্যাট ইজ ইকুয়াল টু 9.8 নিউটন। ওকে, এটা একটু শর্টকাট ওয়েতে আমরা জানতাম আগের থেকে, ফোর্স ইকুয়াল টু ওয়েট, আর্থ যেই ফোর্স দিয়ে কোনো একটা অবজেক্টকে টানে সেটাকে আমরা ওয়েট বলি, আর ওয়েট ইকুয়াল টু এমজি, এমজিতে এম তো 1 কেজি, জি মানে 9.8, তাই হয়ে গেল 9.8 নিউটন। এটাকে আর্থের ফোর্স দিয়ে এরা চিন্তা ভাবনা করে তৈরি করেছে। কীরকম ফোর্স দিয়েছে, ফোর্স ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। জি এর আর মানে রেডিয়াস অফ আর্থ নিয়েছে, জি মানে 6.678 × 10⁻11 নিয়েছে, মাস একটা নিয়েছে আর্থের মাস, একটা নিয়েছে 1 কেজি অবজেক্টের মাস। ওকে, এই করে এরা বের করেছে। বাট অ্যাট দ্য লাস্ট এটা কত আসছে, 9.8 নিউটনই আসছে। ওকে, এগুলো কতগুলো ডিজিট তোমাদের মনে রাখতে হবে। আর্থের রেডিয়াস মনে রাখতে হবে 6.4 × 10⁻6 মিটার, আর্থের মাসটা মনে রাখতে হবে 6 × 10⁻24 কেজি, এগুলো মনে রাখতে হবে। ওকে, নেক্সট, অ্যান্ড when both the object are very big having large mass, একই কথা, এক্সট্রিমলি লার্জ মাস না হলে কখনোই তুমি অবজেক্টের মধ্যে ফোর্স কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারবে না। এখানে আরেকটা অঙ্ক একই রকম ভাবে আছে, পরে সেটা করা যাবে। মাস অফ আর্থ অ্যান্ড মাস অফ মুন, মুন আর আর্থের মধ্যে কত ফোর্স কাজ করছে সেই বিষয়টা নিয়ে এখানে বলা আছে। নেক্সট চলে আসো এখানটাতে, গ্র্যাভিটেশনাল ফোর্স হোল্ডস সোলার সিস্টেম টুগেদার। ঠিক কথা, সোলার সিস্টেমটাকে টুগেদারলি ধরে রেখেছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা তো আমরাও জানি। In solar system, planets moves almost circular orbit around the sun and satellite moves in circular orbit and planets. A force called centripetal force. কি centripetal force? এখানে centripetal force একটা আইডিয়া দিয়েছে কি, that force is needed to make an object move in circular object. এটা সার্কুলার যদি অবজেক্ট হয়, মানে অরবিট হয় যার মধ্যে কোনো একটা অবজেক্ট ঘুরছে, মাঝখানটাতে যদি ধরো এটা একটা সানই থাকলো, সান, এই সার্কুলার অরবিটে এই ইয়েটা ঘোরার জন্য যে ফোর্স লাগে তাকে বলে সেন্টিপিটাল ফোর্স। এটা ক্লাস 11-এ খুব সুন্দর করে বলা আছে। এখন শুধু জাস্ট নামটা শুধু জেনে রাখো, এটার নাম সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, তো নেক্সট কি আসছে, তো সেন্টিপিটাল ফোর্সটা প্রোভাইড করে কে, গ্র্যাভিটেশনাল ফোর্সটাই সেন্টিপিটাল ফোর্স হিসেবে কাজ করে। নাও ডিসকাস দ্য কেস অফ সান অ্যান্ড দ্য আর্থ, দ্যাট অফ মুন। It is the gravitational force between sun and earth which gives the sun uniform circular motion around the sun. চারিদিকে ঘোরার জন্য যেটা লাগে সেটা সেন্টিপিটাল ফোর্সটা প্রোভাইড করে গ্র্যাভিটেশনাল ফোর্স। এখানে আরও কিছু এক্সাম্পল দিয়েছে, টাইডস অফ সি কীভাবে আসে না আসে সব কিছু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই হয়। ওকে, নেক্সট চলে আসো কেপলার্স ল আমাদের এই মুহূর্তে সিলেবাস থেকে বের করে দিয়েছে, সো কেপলার্স ল আমরা আর যাচ্ছি না। নেক্সট চলে আসছি কি আছে, নিউটনস থার্ড ল অফ মোশন অ্যান্ড গ্র্যাভিটেশন। কি আছে নিউটনস থার্ড ল অফ মোশন অ্যান্ড গ্র্যাভিটেশন?
Newton's third law of motion says that if an object exerts force on another object, then second object exerts equal and opposite force on first object. সত্যি তাই, কোনো এই একটা অবজেক্ট যদি আর একটা অবজেক্টকে কোনো একটা ফোর্সে টানে, এই অবজেক্টটি ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সে টানবে, তাই না? তাই তো জানা আছে। সো দ্য নিউটনস থার্ড ল অফ মোশন অলসো হোল্ডস গুড ফর ফোর্স অফ গ্র্যাভিটেশন। মানে কি বলছে? বলছে যে নিউটনস থার্ড ল অফ মোশন যেটা আছে সেটা দিয়েই আমরা বলতে পারছি যে এই কোনো একটা অবজেক্টকে আর্থ টানছে, অবজেক্টটা আর্থকে টেনে আছে, এই দুটো একে অপরকে টেনে আছে বলেই কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে পারছে কোনো কিছু অবজেক্ট, তাই না? সো এখানে নিউটনস থার্ড ল of motion also holds good for the force of gravitation. This means that when earth exerts force of attraction on the object, then object also exerts equal force on earth in the opposite direction. Directionটা শুধু উল্টো হয়ে যাচ্ছে। Thus, পরে কি বলেছে? Thus, even a falling object attracts the earth toward itself. When the object, an object's say stone is dropped from a height, it gets accelerated and falls towards the earth. এইবার একটা কোয়েশ্চেন, যে আর্থের ওপরে একটা স্টোন আছে, স্টোনটা ওপর থেকে নিচে আসছে, তাহলে স্টোনটা আর্থকে ফোর্সে টানছে, আবার আর্থও স্টোনটাকে টানছে। স্টোন আর্থকে ওপর দিকে টানছে, আর্থ স্টোনকে নিচের দিকে টানছে, তাহলে স্টোন নিচে পড়ে যাচ্ছে, আর্থ পড়ে যাচ্ছে না কেন? একটা মানে একটু চালাকির কোয়েশ্চেন কখনো কখনো দিয়ে দেয়। তো কি বলতে হবে, কি বলছে আনসারে দেখো, বলে দিয়েছে। নাও ইফ দ্য স্টোন এক্সার্টস ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অন আর্থ, দেন হোয়াই ডু নট সি আর্থ রাইজিং টুয়ার্ডস দ্য সান? তো সত্যি ঠিক কথা, ফোর্স সেম, কিন্তু আর্থের মাস এত বড় যে ওই ফোর্স দিয়ে আর্থকে সরানো খুব সহজ নয়, কিন্তু স্টোনকে সরানো খুব সহজ। ফোর্স যদি সেম হয়, ধরো কথা কেউ একজন লাথি মারলো কোথাও ফুটবলে, আর লাথি মারলো একটা বড় পাথরের মধ্যে, তো পাথরটা কি দৌড়াবে? না, দৌড়াবে না, ফুটবলটাই দৌড়াবে। সো মাস যদি আলাদা আলাদা হয়, তাহলে ফোর্স যদি সেমও হয়, তাহলে পরে এটা সরবে না। এখান থেকে এরা অ্যাসিলারেশন দিয়ে বলেছে। Now the mass of stone is very small, due to which the gravitational force produce large acceleration in it. অ্যাসিলেশন না হলে তো ফোর্সটা মানে মোশনটা বোঝাও যাবে না, তাই না? এখানে সেটা বলে দিয়েছে, ডিউ টু দ্য ভেরি লার্জ মাস অফ দ্য আর্থ সেম গ্র্যাভিটেশনাল ফোর্স প্রডিউস ভেরি 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 স্মল অ্যাসিলারেশন। মানে করেই না, প্রায় করতেই পারে না। দেখো, সিন্স দ্য অ্যাসিলারেশন প্রডিউস ইন দ্য স্টোন ইজ কোয়াইট লার্জ, উই ক্যান সি স্টোন প্রডিউস টুয়ার্ডস দ্য আর্থ। ওরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাও বের করে দিয়েছে, 1.63 10⁻⁻24 পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10⁻⁻24 মানে অনেক কম, 1/24টা শূন্য দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, নেক্সট ফ্রি ফল। পরের কি কোশ্চেন আছে? ফ্রি ফল। কি ফ্রি ফল মানে? ফ্রি ফল মানে হচ্ছে দ্য ফলিং অফ এ বডি ফ্রম এ হাইট টুয়ার্ডস দ্য আর্থ আন্ডার দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ উইথ নো আদার ফোর্স অ্যাক্টিং অন ইট। এটা লিখতে হবে কিন্তু, অন্য কোনো ফোর্স কাজ করছে না, দেন ইট ইজ কল্ড ফ্রি ফল। আবার একবার দেখো কি বলছে, ফলিং অফ এ বডি ফ্রম এ হাইট, একটা হাইট থাকতে হবে, আর্থের ওপরে থাকতে হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স থাকতে হবে, অন্য কোনো ফোর্স থাকা চলবে না, তখন সেটাকে আমরা বলবো ফ্রি ফল। হাইট, গ্র্যাভিটেশনাল, নো আদার ফোর্স, ফ্রি ফল। ওপর থেকে দেখিয়ে দিয়েছে এই বাঞ্জি জাম্প করছে, ওপর থেকে নিচের দিকে নামছে, প্যারাশুট, বাঞ্জি জাম্পার, ওপর থেকে পাথর পড়ছে, এগুলো সব ফ্রি ফল। ওকে, নেক্সট কি আসছে? নেক্সট গ্যালিলিও কনক্লুডেড দ্যাট, গ্যালিলিও বলেছিল অ্যাসিলারেশন অফ অ্যান অবজেক্ট টুয়ার্ডস দ্য আর্থ ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য অবজেক্ট। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে ওপর থেকে যদি দুটো অবজেক্ট পড়ে, একটা ভারী একটা হালকা, দুজন সমানভাবে পড়ে, কেন পড়ে সমানভাবে? দুজনের তো আলাদা আলাদা অ্যাসিলারেশন হওয়া উচিত, ফোর্স তো বেশি, বাস ফোর্স বেশি হতে পারে, ঠিক কথা,
ফোর্স এই বড় অবজেক্টের জন্য অনেক বেশি জোরেই টানছে, ছোট অবজেক্টকে আর্থ কম জোরেই টানছে, ঠিকই কথা। কিন্তু বড় অবজেক্টের অ্যাসিলারেশন এ ইজ ইকুয়াল টু কী হবে, ফোর্স বাই মাস, বড় মাস। তাহলে অ্যাসিলারেশন যা হলো আবার ওর ফোর্স, এই ছোটোটার ফোর্স বাই ছোটোটার মাস, ওই অ্যাসিলারেশনের টোটাল ম্যাগনিটিউডটা ভ্যালুটা সেম। সেই জন্য আমাদের কখনো ধোঁয়াশা লেগে যায় চোখে যে এটা বেশি জোরে নামছে না কেন, ওইটাই বলেছে দ্য অ্যাসিলারেশন অফ অ্যান অবজেক্ট ফ্রিলি ফলিং টুয়ার্ড দ্য আর্থ ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য অবজেক্ট। মাস ওর মাসের উপর ডিপেন্ড করছে না, এটা তো আর্থের মাসের উপর ডিপেন্ড করছে কত জোরে টানবে বা কতটা ফোর্স হবে। ওকে, নেক্সট কি আসছে, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি বলছে, when an object is dropped from some height a uniform acceleration produced in it by gravitational pull of earth। যখন কোনো অবজেক্ট ওপর থেকে নিচে আসে ইউনিফর্ম অ্যাসিলারেশন একইভাবে পড়তে পড়তে আসে, প্রডিউসড বাই গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থ, আর্থ গ্র্যাভিটেশনাল পুল দিচ্ছে। দিস অ্যাসিলারেশন ডাজ নট ডিপেন্ডস অন দ্য মাস অফ দ্য ফলিং অবজেক্ট, ফলিং অবজেক্টের মাসের ওপর এটা ডিপেন্ড করে না। The uniform acceleration produced in a freely falling body due to the gravitational force of earth is known as acceleration due to gravity। মানে ফ্রিলি ফলিং যেটা করছে, ফ্রি ফল, এই ফ্রি ফলে যে অ্যাসিলারেশনের নামছে ওটা তাকে আমরা বলছি অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি g is equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরের একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই যে অবজেক্টগুলো ওপর থেকে নিচে পড়ছে, এই যে অবজেক্টগুলো ওপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে, প্রথম দিকে এই অবজেক্টগুলো নিচের থেকে উপর থেকে যখন নিচে পড়ে তখন ভেলোসিটি কম থাকে, যত নিচে আসতে থাকে তত বেশি ভেলোসিটি বাড়তে থাকে। এটার কারণ কি, কারণ হচ্ছে অ্যাসিলারেশন সেম থাকে, অ্যাসিলারেশন ভি ইজ ইকুয়াল টু কি হয়, ইউ প্লাস এটি। তাহলে ইউ তো ইনিশিয়াল জিরো থাকে এখানে, অ্যাসিলারেশন ফিক্স জি, টাইম যত বাড়তে থাকে তত বেশি এদের ভেলোসিটি তৈরি হয়। ওকে, হচ্ছে গল্প। তো এইখান থেকে একটুখানি ইম্পর্টেন্ট জিনিস তৈরি হলো, এখান থেকে একটু ভালো করে দেখতে হবে। তো ক্যালকুলেশন অফ অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। When you draw up a body, say stone of mass m from the distance r from the center of earth of mass m, then the force exerted by earth on the body is given by universal law of gravitation। অনেক কথা বলে ফেললো, বলছে যে কোনো একটা অবজেক্ট ইমাজিন করি, এই অবজেক্টটাই আর্থের, এটা টোটালটা আর্থ। তো আর্থের রেডিয়াস কত হবে, আপনার সরি মানে হাইট কত হবে, যে হাইট ডিস্টেন্স আর সেন্টার থেকে এই হাইট পর্যন্ত ওকে নিয়ে ছাড়া হয়ে যাচ্ছে। অন্য জায়গায় একটু আঁকতে হবে, এখানে একসঙ্গে। এই হচ্ছে আর্থ, আর্থের সেন্টার এটা, এইখান থেকে আর একটা অবজেক্টকে এখানে ছাড়া হয়েছে এই আর ডিস্টেন্সে। তো আর্থের মাস এম, এই অবজেক্টের মাস ছোট এম, তাই না? তো আর্থ কত ফোর্স একে টানছে, এই ফর্মুলা কিছুক্ষণ আগে জানলাম আমরা, এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। আবার সেকেন্ড চ্যাপ্টারে আমরা জেনেছিলাম কি, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসিলারেশন, দুটোই তো ফোর্স। কিছুক্ষণ আগে আমরা ওয়েট ইকুয়াল টু বের করলাম, মাস ইন্টু জি এম জি, এরকম ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসিলারেশন। ওকে, সো ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসিলারেশন, তাহলে অ্যাসিলারেশন মানে কি দাঁড়ালো, ফোর্স বাই মাস। আমরা ওভাবে করবো না, আমরা করবো কীভাবে, এইটাও ফোর্স এইটাও ফোর্স, তাহলে আমরা এই দুটোকে ইকুয়ালাইজ করে দেবো। তাহলে এম ইন্টু এ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এই এম দিয়ে এই এম কেটে গেল, এটা কিন্তু অবজেক্টের ওপরে ফোর্স, ওই জন্য ছোটো এম, মাইন্ড ইট। এখানে সবসময় ভাবতে হবে এটাকে ছোটো এম, কিন্তু বড় এমটা নয়, মানে আর্থের মাস নয়, এটা অবজেক্টের মাস। তাহলে এই ইকুয়াল টু কী দাঁড়ালো, জি এম বাই আর স্কোয়ার। তাহলে এই ইকুয়াল টু কী দাঁড়ালো, এ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ওকে, এইখানে সেটা বলে দিল ওরা।
তাহলে এই যে অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা কিন্তু অবজেক্টের মাসের উপর ডিপেন্ড করে না। এটাই কোয়েশ্চেন আসে যে দেখাও যে অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অবজেক্টের মাসের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা মাস অফ আর্থ, আর এটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ। ওকে, তো সুতরাং এখানে কারোর উপর ডিপেন্ড করে না, মানে অবজেক্টের মাসের উপর ডিপেন্ড করে না। ওকে, নেক্সট চলে আসো। এখানে কি আসছে, এই অ্যাসিলারেশনটাকে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন বলি। দ্য অ্যাসিলারেশন প্রডিউসড বাই আর্থ ইজ নোন অ্যাজ অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড রিপ্রেজেন্টেড বাই সিম্বল জি। দিস ইজ দিস। এইবার এগুলোর প্রত্যেকটার ভ্যালু যদি আমরা বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, জি ইকুয়াল টু 6.7 × 10⁻11, মাস ইকুয়াল টু দিস, রেডিয়াস ইকুয়াল টু দিস। তাহলে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা বোঝালো, বুঝতে পারলেন। নেক্সট, ভ্যারিয়েশন অফ অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখনই কি শিখলাম, জি ইকুয়াল টু gm/r²। তো এই জিটা তো কনস্ট্যান্ট, মাস অফ আর্থ কনস্ট্যান্ট, যদি আর যদি ডিফার করে যায় তাহলে পরে জি এর ডিফারেন্স আসতে পারে। তো এটা কীভাবে আছে, এই যে আর ডিফার করে যাচ্ছে, আর্থের এই দিকের যে ডিস্টেন্সটা রেডিয়াস আর এই দিকের যে ডিস্টেন্স রেডিয়াস ডিফার করে যায়, সেই জন্যেই এইখানটাতে অ্যাসিলারেশন কম বাট এইখানটাতে অ্যাসিলারেশন বেশি, মানে জি এর ভ্যালু পোলে বেশি বাট জি এর ভ্যালু ইকুয়েটারে কম। The value of acceleration due to gravity g is not constant at the place of surface of the earth. Okay, since the radius of earth at poles is minimum, the value of g is maximum, and the radius of earth is maximum on the equator, the value of g is minimum. বুঝা গেল, এই হচ্ছে আমাদের এখানকার গল্প। তাই আমরা এই যদি এই পোলে আমাদের যে কোনো জিনিস, ধরো 1 কেজি কেউ সোনা নিয়ে গেল, এখানটাতে গেলে পরে এর ফোর্স 10 নিউটনের থেকে বেশি দাঁড়াবে, এইখানে হয়তো 10 নিউটন থেকে একটু কম দাঁড়াবে। ওকে, এই হচ্ছে এখানে একটা বুদ্ধির কোয়েশ্চেন তো কখনো কখনো থেকে যায়। নেক্সট, এগুলো কিছু এক্সাম্পল দিয়েছে। অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডাজ নট ডিপেন্ডস অন দ্য মাস অফ দ্য বডি, কিছুক্ষণ আগে বলা হয়েছে, সো এটা আর বলার কিছু নেই। সিন্স দ্য অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য বডি, অল দ্য বডিজ ফল উইথ সেম অ্যাসিলারেশন। বলে সব ছোট অবজেক্ট, বড় অবজেক্ট, ছোট অবজেক্ট সবাই সেম অ্যাসিলারেশনে, সেম হাইট থেকে যদি পড়ে সেম অ্যাসিলারেশনেই নামতে থাকবে। সেম হাইট থেকে পড়ুক বা না পড়ুক, সেম অ্যাসিলারেশন, অ্যাসিলারেশন ওদের সেম সবসময়। Okay, this is gravitational acceleration. হয়ে গেল gravitational acceleration বা গ্র্যাভিটির ফার্স্ট পার্ট, it is completed. If you liked our video, like, comment, subscribe, join our online class course today.